আসসালামু আলাইকুম। এসএসসি চ্যাম্পিয়ন স্টুডেন্টরা কি খবর, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের প্রস্তুতি একবার শেষের দিকে, তো এই সময় তোমরা নিজেরা দ্বিধাগ্রস্ত আছো, টেনশনে আছো। টেনশনের কিছুই নেই, যারা পরিশ্রম করবে, প্রস্তুতি ঠিক মতো নিবে, আমাদের কথা শুনবে, তারা ভালো করবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে বাংলা কি পড়বো? আমরা আজকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ, দ্বিরুক্তি শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, একটা গল্প, একটা কবিতা পড়বো। সেখান থেকে প্রশ্ন কিভাবে হয় সেটা জানার চেষ্টা করব। আজকে আসলে ব্যাকরণের কঠিন কোনো বিষয় নেই, খুবই বোঝার কোনো বিষয় নেই। শব্দ প্রশ্ন একটা হবেই, তো কিভাবে প্রশ্ন হয়, কোত্থেকে প্রশ্ন হয়, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে শব্দ ও শব্দের শ্রেণীবিভাগ। আমরা জানি যে শব্দের বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। সেই বিভিন্ন ধরনের শব্দের শ্রেণীবিভাগের মধ্যে প্রথম হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ। গঠনগতভাবে শব্দকে দুই ভাগে ভাগ করা যায়। গঠনগতভাবে একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। এখন কথা হচ্ছে গঠনগতভাবে শব্দকে যে দুই ভাগে ভাগ করা যায়, শ্রেণী বিভাগটা কিভাবে হয়েছে, একটা শব্দ কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী শব্দ দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, সাধিত শব্দ। কিরকম দেখো, কালো শব্দটি ব্যাকরণের কোনো নিয়ম তৈরি করে নাই, নিয়মে গঠিত হয় নাই, সন্ধি হয় না, সমাস হয় না, এটার প্রকৃতি প্রত্যয় দেখা যায় না। তাহলে যে শব্দগুলো ব্যাকরণের কোনো নিয়মে গঠিত হয় নাই বলে মনে হয়, সেই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। যেরকম গোলাপ, নাক, লাল, সাদা, কালো, তিন, এক, এই শব্দগুলো ব্যাকরণের কোনো নিয়মে গঠিত হয় নাই, তাই মানে এগুলো মৌলিক শব্দ। কিন্তু সন্ধি শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা জানি যে সন্ধিকে আসলে সন্ধির নিয়মে বিশ্লেষণ করা যায়। সন্ধিকে আমরা ভাঙলে পাবো সমযুক্ত ধি। তার মানে আমরা দেখছি যে সন্ধি শব্দটি সন্ধির নিয়মে গঠিত। আমরা যদি কারক শব্দকে ভাঙি, তাহলে আমরা পাবো ক্রি যুক্ত অক, কারক। আমরা যদি প্রত্যয় শব্দটাকে ভাঙি, তাহলে আমরা পাবো প্রতি যুক্ত অয়, প্রত্যয়। তার মানে আমরা দেখলাম যে প্রত্যয় শব্দটি সন্ধি দিয়ে গঠিত, সন্ধি শব্দটি সন্ধি দিয়ে গঠিত, আর কারক শব্দটি ক্রিযুক্ত অক, প্রত্যয় সাধিত শব্দ। এই যে কোনো শব্দকে বিশ্লেষণ করা যাচ্ছে, ব্যাকরণের কোনো নিয়মে ভাঙা যাচ্ছে, এই শব্দগুলোকে বলা হয় সাধিত শব্দ। এখন প্রশ্ন হলে নিচের কোনটি মৌলিক শব্দ, নিচের কোনটি সাধিত শব্দ, এভাবে হতে পারে। এছাড়া আরও একভাবে প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে প্রশ্ন হবে যে সন্ধি শব্দটি কোন নিয়মে গঠিত, সন্ধি, সমাস, প্রত্যয়, উপসর্গ। উত্তর হচ্ছে সন্ধি শব্দটি সন্ধির নিয়মে গঠিত। এভাবে প্রশ্ন হতে পারে। এখন আমরা দেখব অর্থগত শ্রেণীবিভাগ। শব্দের অর্থ অনুযায়ী শব্দকে তিন ভাগে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর যোগ রূঢ় শব্দ। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি যৌগিক শব্দ, নিচের কোনটি রূঢ়ি শব্দ, নিচের কোনটি যোগ রূঢ় শব্দ, এভাবে প্রশ্ন হতে পারে। আমরা প্রথমে অর্থগত শ্রেণীবিভাগের মধ্যে যৌগিক শব্দের, এখানে কিছু ব্যাকরণগত বিষয় আছে যেগুলো আমাদের একটু শিখতে হবে। যৌগিক শব্দ, যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ। ব্যবহারিক অর্থ মানে হচ্ছে আমরা যখন শব্দটা বলি বা লিখি তখন কি অর্থে ব্যবহৃত হয়, এটাকে বলা হয় ব্যবহারিক অর্থ। আর ব্যুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে উৎপত্তিগত অর্থ। এই ব্যুৎপত্তি শব্দটি আবার সন্ধি দিয়ে গঠিত। কিভাবে? বি যুক্ত উৎপত্তি। তার মানে ব্যুৎপত্তি শব্দটি আবার সন্ধি দিয়ে গঠিত, বি যুক্ত উৎপত্তি। তার মানে শব্দটি যখন উৎপত্তি হয়েছে, তৈরি হয়েছে, তখন তার যে অর্থ, সেই অর্থকে বলা হয় ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ মানে প্রচলিত অর্থ। কিভাবে? দেখো, কর্তব্য, এই শব্দটাকে ভাঙলে হয় ক্রি যুক্ত তব্য। ক্রি শব্দের অর্থ হচ্ছে কাজ বা করা, আর তব্য মানে হচ্ছে যা উচিত। তার মানে আমরা দেখতে পাচ্ছি কর্তব্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা করা উচিত। এখন আমাকে বলো যে কাজ করা উচিত, এখন আমাকে বলো কর্তব্য মানে আমরা কি বুঝি? কর্তব্য মানেও তো আমরা বুঝি যা করা উচিত। তার মানে তার প্রচলিত অর্থ আর উৎপত্তিগত অর্থ একই। এরপরে দেখো চিকা মারা, চিকা মারা প্রত্যগত মানে হচ্ছে দেয়ালে লিখন, চিকা মেরে দেয়া,
তার মানে এটাকে ভাঙলে যে অর্থ দাঁড়ায় শব্দটার ব্যবহারিক অর্থ সেম। যে সকল শব্দের এরকম প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত, মনে রাখতে হবে যে যৌগিক শব্দগুলো হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত। প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই, সে সকল শব্দকে বলা হয় যৌগিক শব্দ। তারপর যৌগিক শব্দের ব্যুৎপত্তি এবং ব্যবহার একই হবে। এরকম অনেকগুলা যৌগিক শব্দ আছে। মধুর গায়ক ও গুণবান পাঠক, কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে, পুত্রহীন দরিদ্র ও মিতালিকে দেখতে গেল, এই টাইপের একটা ছন্দ আমরা মুখস্থ করে ফেলতে পারি। এরপরে রূঢ়ি শব্দ। রূঢ়ি বা রূঢ়ি শব্দ যে সকল শব্দ প্রত্যয়, উপসর্গ অথবা সন্ধি দিয়ে গঠিত হইতে পারে। তাহলে রূঢ়ি বা রূঢ় শব্দগুলো হচ্ছে সন্ধি, প্রত্যয় বা উপসর্গ দিয়ে গঠিত শব্দ। এটা যৌগিক শব্দের ঠিক অপোজিট হবে। ভাঙলে আমরা একরকম অর্থ দেখব, কিন্তু তার প্রচলিত অর্থ আলাদা। এরকম হলে সেটাকে রূঢ়ি বা রূঢ় শব্দ বলে। এই জন্য বলেছে মূলত উৎপত্তিগত অর্থে ব্যবহৃত না হয়ে শব্দটি প্রচলিত অর্থে ব্যবহৃত হয়। কিভাবে? গবেষণা শব্দকে যদি আমরা ভাঙি, গো আর এসোনা পাবো। গো মানে হচ্ছে গরু আর এসোনা মানে হচ্ছে খোঁজা। এখন আমাকে বলো, গবেষণা শব্দের প্রচলিত অর্থ কি গরু খোঁজা? না, গবেষণা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা দেখতে পাচ্ছি গরু খোঁজা, কিন্তু গবেষণা শব্দের প্রচলিত অর্থ হচ্ছে অধ্যয়ন ও পর্যালোচনা। ঠিক একইভাবে বাঁশিকে যদি আমরা ভাঙি, বাঁশ যুক্ত ই, বাঁশ দিয়ে তৈরি বস্তু, এটা ব্যুৎপত্তিগত অর্থ। আমরা বলো বাঁশি মানে কি বাঁশ দিয়ে তৈরি সকল বস্তুকে বাঁশি বলবো? না, বাঁশি মানে আমরা বুঝি বাদ্যযন্ত্র। তার মানে আমরা দেখছি এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক না। এরকম শব্দকে বলা হয় রূঢ়ি বা রূঢ় শব্দ। তার মানে যৌগিক শব্দ এবং রূঢ়ি বা রূঢ় শব্দ একে অন্যের বিপরীত, আমরা এটা সিদ্ধান্ত নিতে পারি। এরপরে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যোগরূঢ় শব্দ হচ্ছে সমাস নিষ্পন্ন শব্দ, সমাস দিয়ে গঠিত শব্দ। সমাস দিয়ে গঠিত শব্দের ব্যাস বাক্য করলে একাধিক অনেক অর্থ বের হতে পারে, কিন্তু শব্দটি যদি নির্দিষ্ট একটি অর্থ দেয় তাহলে সেরকম হলে সেটাকে বলা হবে যোগরূঢ় শব্দ। কিভাবে? দেখো, মহাযাত্রা একটা যোগরূঢ় শব্দ। মহাযাত্রাকে যদি ব্যাস বাক্য করি তাহলে আমরা পাবো মহাসমারোহে যাত্রা। মহাসমারোহ মানে হচ্ছে বিরাট আয়োজন করা। এখন আমাকে বলো, বিরাট আয়োজন করে তো মানুষ অনেক কিছু করতে পারে। বিরাট আয়োজন করে নির্বাচনে মিছিল করতে পারে, বিরাট আয়োজন করে বিয়ে করতে যেতে পারে। তাহলে বিরাট আয়োজন করলেই কি সেটাকে মহাযাত্রা বলে? না, মহাযাত্রা শব্দটার অর্থ নির্দিষ্ট একটি, সেটা হচ্ছে মৃত্যু। তাহলে যে আমরা দেখলাম শব্দটির অর্থ নির্দিষ্ট একটি, কিন্তু ব্যাস বাক্য করলে অনেক অর্থ বের হতে পারে, এরকম শব্দের নাম হচ্ছে যোগরূঢ় শব্দ। যেরকম জলধি, জলধিকে আমরা ব্যাস বাক্য বলতে পারবো জল ধারণ করে এমন, জল ধরে রাখতে পারে এমন। একটা গ্লাস জল ধরে রাখতে পারে, নদী জল ধরে রাখতে পারে, পুকুর জল ধরে রাখতে পারে। কিন্তু জলধি মানে কি এত কিছু বোঝাবে না। জলধি মানে হচ্ছে সমুদ্র। তাহলে ব্যাস বাক্য করলে একাধিক অনেক অর্থ বের হতে পারে, শব্দটির অর্থ নির্দিষ্ট একটি, এরকম শব্দের নাম হচ্ছে যোগরূঢ় শব্দ। এবার আমরা কিছু প্রশ্ন করি। মৌলিক বাংলা শব্দ। মৌলিক বাংলা শব্দ মানে হচ্ছে মৌলিক শব্দ। নিচের কোনটি মৌলিক শব্দ? দেশান্তর না, মন দ্বারা গড়া না, ওলকপি সমাজসাধিত শব্দ। কান হচ্ছে মৌলিক বাংলা শব্দ। কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ মানে সমাজসাধিত শব্দ হতে হবে, সমাজসাধিত শব্দ হতে হবে। সন্দেশ, এটা রূঢ়ি শব্দ, সন্দেশ রূঢ়ি শব্দ। হরিণ হরণ করে যে, এটাও রূঢ়ি শব্দ। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কজ এইটা হচ্ছে যোগরূঢ় শব্দ। কর্তব্য, এটা যৌগিক শব্দ। এখন পঙ্কজ কিভাবে যোগরূঢ় হলো? আমরা পঙ্কজকে যদি ব্যাস বাক্য করি তাহলে এটা দাঁড়াবে পঙ্কে জন্মে যা। পঙ্ক মানে হচ্ছে কাদা বা নরম পানিযুক্ত মাটি, কাদায় জন্মে যা। এখন বলো, পঙ্কজ বা কাদায় জন্মে তো অনেক শৈবাল শ্যাওলা অনেক কিছু হতে পারে, কিন্তু পঙ্কজ মানে কি? পঙ্কজ মানে হচ্ছে পদ্ম ফুল।
তার মানে আমরা দেখতে পাচ্ছি শব্দটির অর্থ নির্দিষ্ট একটি ব্যাস বাক্য করলে একাধিক অর্থ বের হতে পারে। সমাসসাধিত এই সকল শব্দের নাম কি? সমাসসাধিত এই সকল শব্দের নাম যোগরূঢ় শব্দ। নিচের কোনটি যৌগিক শব্দ? দৌহিত্র এখানে আছে যৌগিক শব্দ। মহাযাত্রা এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। মহাযাত্রা যোগরূঢ় শব্দ। রেশম তৈল এগুলো মানে রূঢ়ি শব্দ। আর দৌহিত্র হচ্ছে যৌগিক শব্দ। উৎসগতভাবে শব্দকে 5 ভাগে ভাগ করা যায়, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। আজকের লেকচারের প্রথম হোমওয়ার্ক, শব্দের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? শব্দের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উৎসগত শ্রেণীবিভাগ। এই উৎসগত শ্রেণীবিভাগের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিদেশি শব্দ। তার মানে 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে লিখবা তোমরা বিদেশি শব্দ। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখবা বিদেশি শব্দ, 1 নম্বর পয়েন্ট লিখবা উৎসগত শ্রেণীবিভাগ। উৎসগত 2 নম্বর লিখবা বিদেশি শব্দ। মনে থাকবে? দেখো তোমরা আগে প্রথম দিকে আগে ক্লাসের নিচে কমেন্ট করার সংখ্যা ছিল অনেক, ইদানিং কমে গেছে, তবে কয়েকজন খুবই কমন প্রায়ই লেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় ক্লাসটা পুরাটা করলে তোমরা এটা লিখতে, অনেকেই পুরা ক্লাসটা হয়তো করো না, ক্লাসটা করলে কিন্তু তোমাদের বেশি উপকার হয়, ব্যাকরণের বেসিকটা অন্তত শেখা হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি উৎসগত মানে শব্দগুলো আসছে কোত্থেকে, সোর্সটা কি, সেই অনুযায়ী শব্দের 5টা শ্রেণী বিভাগ আছে: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি আর বিদেশি। প্রথমে যে উৎসগত, দেখো গ্রাম্য বাদ্যযন্ত্র নিয়ে যা আছে সবগুলো হচ্ছে এখন উৎসগত শ্রেণী বিভাগের, কিন্তু ব্যাকরণগত বিষয় নাই, এটা ব্যাকরণের বোঝার কোনো বিষয় কিন্তু নাই। উৎসগত শ্রেণী বিভাগটা আমাদের মুখস্থ করতে হবে। তো কয়েকটা জিনিস আমরা একটু অন্যভাবে দেখে নিতে পারি, যেরকম যেগুলোর সাথে তার বা তারা যুক্ত থাকে তা সেগুলো সব হচ্ছে ফার্সি শব্দ। গ্রাম্য বাদ্যযন্ত্র যেগুলোর সাথে তার বা তারা যুক্ত আছে ফার্সি, যেরকম সেতারা, একতারা, দোতারা, সেতার, বেতার, এগুলো সব ফার্সি শব্দ। রঙের নাম যেগুলো আছে, এই রঙের নামের মধ্যে লাল, সবুজ, সাদা, আসমানি বা আকাশি, এই সবগুলো হচ্ছে ফার্সি শব্দ, কিন্তু নীল হচ্ছে তৎসম শব্দ। তাহলে লাল, সবুজ, সাদা, আসমানি বা আকাশি হচ্ছে ফার্সি শব্দ, শুধু নীল এই শব্দটা হচ্ছে তৎসম শব্দ। এটা আমরা একটা শব্দ একটু দেখে নিলাম। আচ্ছা, শব্দের শ্রেণী বিভাগের মধ্যে আর একটা শব্দ আছে মিশ্র শব্দ। মিশ্র শব্দ কি রকম? দেখো, রাজা আর বাদশাহ 2টা শব্দ, রাজা হচ্ছে তৎসম, বাদশাহ হচ্ছে ফার্সি। যখন এখানে মাঝখানে হাইফেন থাকবে, যখন মাঝখানে এরকম হাইফেন থাকবে, তার মানে 2টা মিলে কিন্তু একটা শব্দ। তাহলে রাজা আর বাদশাহ একটা শব্দ, কোন কোন শব্দের মিশ্রণ হয়েছে? তৎসম আর ফার্সি। এইভাবে এই ছকটা একটু খুব গুরুত্বপূর্ণ পড়ে ফেলবা। খ্রিস্টাব্দ একবার আসছে, যেরকম পার্টি বাজ, এখানে পার্টি হচ্ছে ইংরেজি আমরা জানি, বাজি, পার্টি বাজি শব্দটি হচ্ছে ফার্সি। পকেট মার, পকেট হচ্ছে ইংরেজি আমরা জানি, আর মার হচ্ছে বাংলা শব্দ। ডাক্তার খানা, খানা হচ্ছে সবসময় ফার্সি শব্দ। এরকম প্রশ্ন হবে যে চৌহদ্দি এই শব্দের কোন কোন শব্দের মিশ্রণ? চৌ হচ্ছে ফার্সি আর হদ্দি হচ্ছে আরবি। এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। আমরা শব্দের উৎস থেকে এখন বিগত বছরের প্রশ্ন একটু দেখি। কোনটি পর্তুগিজ শব্দ নয়? আলপিন পর্তুগিজ শব্দ, আলমারি পর্তুগিজ শব্দ, আনারস পর্তুগিজ শব্দ, কিন্তু আলবোলা পর্তুগিজ শব্দ নয়, আলবোলা হচ্ছে ফার্সি শব্দ। তাহলে এটা হচ্ছে উত্তর। জাদু শব্দটি যে ভাষার, জাদু শব্দটি ফার্সি ভাষা। এখন মনে রাখতে হবে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 3, হ্যাঁ হোমওয়ার্ক নাম্বার 3, শব্দ যে প্রশ্ন হবে উৎস, শব্দের উৎস যে প্রশ্ন হবে এটা তোমাদের বাংলা প্রথম পত্র থেকে হবে। এই যে প্রশ্নটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এবং এটা এসেছিল তখন সিলেবাসে জাদুঘরে কেন যাব নামক একটা প্রবন্ধ তোমাদের সিলেবাসে ছিল। ওই প্রশ্ন থেকে, ওই প্রবন্ধের মধ্যে জাদু ফার্সি শব্দ এটা লেখা ছিল, সেখান থেকে হয়েছে প্রশ্নটা। বিগত বছরের প্রশ্ন দেখলে ঐকতান কবিতা ছিল, ঐকতান কবিতায় একতারা শব্দ ব্যবহার করা হয়েছে, সেখান থেকে একতারা কোন ভাষার শব্দ, এরকম প্রশ্ন হয়েছে ঢাবিতে। তো শব্দের উৎসের প্রশ্ন বাংলা প্রথম পত্র থেকে হবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নাম্বার 3। হোমওয়ার্ক নাম্বার 3 ভালো করে একটু বাংলা প্রথম পত্র বোর্ড বইয়ের ভিতরে বিদেশি শব্দ যেগুলো আছে, দেশি শব্দ যেগুলো আছে, সেগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে।
হাসনায়না শব্দটি কোন ভাষা থেকে আগত? হাসনায়না শব্দটি জাপানি শব্দ। তার মানে আমরা শব্দের আসলে ব্যাকরণগত বিষয় যেহেতু নাই, তো আমরা শব্দ থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা জানলাম। আমরা এখন জানবো দ্বিরুক্তি শব্দ জিনিসটা কি, প্রশ্ন কিভাবে হয়। দ্বিরুক্তি শব্দকে যদি ভাঙি তাহলে অর্থ দাঁড়ায় মানে বা ব্যবহার করা যায় দ্বিযুক্ত উক্তি। কারণ আমরা সন্ধির নিয়মে আমরা জানি এই দ্বি দেখলাম রয়ের জায়গায় বিসর্গ হয়েছে, আর এখানে যে রস্যকার আছে রস্য দিয়েছি আর উক্তি বাকি, তাহলে দ্বি উক্তি মানে হচ্ছে দুইবার বলা। কিভাবে দেখো, আমি বলেছি যে আমার জ্বর জ্বর লাগছে, আমার জ্বর জ্বর লাগছে, আর আমি যদি বলি আমার জ্বর হয়েছে, আমি যদি বলি আমার জ্বর হয়েছে তার মানে আমি জ্বরে ভুগছি। কিন্তু যখন আমি বলবো আমার জ্বর জ্বর লাগছে, তখন আমার জ্বর এখনো হয় নাই, জ্বর আসতেছে, জ্বর ইজ কামিং। তার মানে শুধু জ্বরের যে অর্থ, জ্বর জ্বরের অর্থ এক না। একটা শব্দ দুইবার ব্যবহার করলে এরকম অর্থ ভিন্ন যদি একটা তৈরি হয়, এরকম বিশেষ অর্থ দেওয়া শব্দগুলোকে বলা হয় দ্বিরুক্তি শব্দ। দ্বিরুক্তি শব্দ অনেকভাবে হতে পারে, প্রধানত তিনটা: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি আর ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি কি, শব্দের দ্বিরুক্তি কি, পদের দ্বিরুক্তি কি, আমরা একটু দেখি। প্রথমে দেখে নিই শব্দ দুইবার ব্যবহার করলে যে দ্বিরুক্তি হয় সেটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি। পদের মধ্যে বাক্যের মধ্যে ব্যবহৃত হলে শব্দ দ্বিরুক্তি হইলে সেটাকে পদের দ্বিরুক্তি বলে। পদের দ্বিরুক্তিতে নরমালি বিভক্তি থাকবে, পদের দ্বিরুক্তিতে নরমালি বিভক্তি থাকবে। আর ধনাত্মক দ্বিরুক্তি হচ্ছে শন শন কন কন, যেগুলো আমরা কাল্পনিক অনুভূতি করে একটা শব্দ হচ্ছে বলে ধরে নিই, সেগুলোকে বলা হয় আসলে ধনাত্মক দ্বিরুক্তি। কি সেটা আমরা যাচ্ছি। দেখো দ্বিরুক্তি শব্দ থেকে প্রশ্ন কিভাবে হবে, তোমরা এখান থেকে বিগত বছরের প্রশ্ন আর 9 10 ব্যাকরণ বই একটু পড়বা, যে একটা বাক্যের আগে দেয়া থাকবে ছেলেটিকে চোখে চোখে রেখো। এখানে দ্বিরুক্তি শব্দটি কোন অর্থ দিয়েছে? সতর্কতা। ভুলগুলো তুই আনলে বাছা বাছা, ভাবের প্রগাঢ়তা, খুবই আগ্রহ ভরে, খুবই রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে। তাই সে থেকে থেকে শিশুটি কাঁদছে, মানে শিশুটা একটা সময় ধরে কাঁদছে, তারপরে থেমে যাচ্ছে, আবার কাঁদছে। এই যে সময়ের বিস্তার, তাই কালের বিস্তার। লোকটি হাড়ে হাড়ে শয়তান, মানে লোকটা বেশি শয়তান, তাই আধিক্য বোঝাচ্ছে। বিভিন্নভাবে হইতে পারে, রাশি রাশি ধান আধিক্য বোঝায়, আমার জ্বর জ্বর লাগছে সামান্য বোঝায়, তার সঙ্গী সাথী কেউ নেই সঙ্গী এবং সাথী অনুরূপ বোঝায়, ও দাদা দাদা বলে কাঁদছে, এগুলো আগ্রহ বোঝায়। তাহলে দ্বিরুক্তি শব্দ থেকে এভাবে কোন শব্দের দ্বিরুক্তিটা বাক্যে কোন অর্থ দিয়েছে এগুলো পড়তে হবে। অনেক উদাহরণ এখানে আছে, তোমরা একটু পড়বা এগুলা। ভাবের প্রগাঢ়তা, পরিপূর্ণতা, অনুভূতি, বিশেষণ, ধ্বনি ব্যঞ্জনা, কোনটা কোন অর্থে দ্বিরুক্তি সেগুলো একটু পড়বা। ধনাত্মক দ্বিরুক্তি জিনিসটা কি, সেটা হচ্ছে আমরা কল্পনা করে কিছু অনুভূতি, মানে আমরা একটা শব্দ কল্পনা করে নিই। যেরকম দরজার বাইরে শব্দ হলে আমরা বলি টক টক করছে, গাছ ভেঙে পড়লে আমরা বলি মড়মড় করে ভেঙে গেল, শুকনো পাতার শব্দকে আমরা বলি মরমর করছে। এরকম ক্লাস 2-তে তোমরা একটা কবিতা পড়েছিলে, তোমাদের সিলেবাসে ছিল কিনা, আমাদের সময় ছিল, সুকুমার রায়ের, তোমাদের সময় সম্ভবত ছিল। চলে হন হন, ছোটে পন পন, মাছি ভন ভন, থালা ঝনঝন, শীতে কন কন, ফোড়া টন টন। এই যে শব্দগুলো আছে সবগুলো হচ্ছে অনুকার দ্বিরুক্তি, যার আরেক নাম ধনাত্মক দ্বিরুক্তি। তার মানে ধনাত্মক দ্বিরুক্তির আরেক নাম হচ্ছে অনুকার, একই রকম কারের দুইটা, অনুকার দ্বিরুক্তি। এখন অনুকার দ্বিরুক্তি থেকে এক কথায় প্রকাশ হিসেবে প্রশ্ন হতে পারে কিভাবে, মানুষের উচ্চ কান্নার ধ্বনিকে এক কথায় কি বলে? ভেউ ভেউ। বিড়ালের ডাককে কি বলে? মিউ মিউ। ধান কাটার শব্দকে কি বলে? ঘচা ঘচ। গাছ ভেঙে পড়ার শব্দকে কি বলে? মড়মড়। এভাবে এগুলো একটু দেখবা, এখান থেকে এক কথায় প্রকাশ বানায় দিতে পারে। দ্বিরুক্তি শব্দ থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এছাড়া ধনাত্মক দ্বিরুক্তি এগুলো কিন্তু অব্যয়, যেরকম শুধু এই যে ঘেউ ঘেউ, এগুলো কিন্তু অব্যয়। এই জন্য ধনাত্মক দ্বিরুক্তি বা অনুকার দ্বিরুক্তি এগুলো কিন্তু এর আর এক নাম কিন্তু ধনাত্মক অব্যয়। তার মানে এই শব্দগুলো নিজেরা অব্যয়, কিন্তু বাক্যে কখনো বিশেষ্য, কখনো বিশেষণ, কখনো ক্রিয়া বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে। আমি আবারও বলি, শুধু যদি কোনো জায়গায় লেখা থাকে কন কন, তার মানে এই শব্দের কোনো অর্থ নাই, তার মানে এটা একটা অব্যয় পদ। কিন্তু এই অব্যয়টি বাক্যে কখনো বিশেষ্য, কখনো বিশেষণ, কখনো অন্য পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। কিভাবে?
বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তুললো। আমি প্রশ্ন করি কি অস্থির করে তুললো? ঝমঝমানি। কি প্রশ্নের উত্তর? বিশেষ্য। নামিল নভে বাদল ছলো ছলো বেদনায়। আমি প্রশ্ন করি এই বেদনাটা কেমন বেদনা? কেমন বেদনা? ছলো ছলো। কেমন প্রশ্নের উত্তর? বিশেষণ হয়। কলকলিয়ে উঠলো সেটাই নারীর প্রতিবাদ। কলকলিয়ে ওঠা এটা একটা ক্রিয়া। কলকলিয়ে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, উঠলো হচ্ছে সমাপিকা ক্রিয়া, দুইটা মিলে যৌগিক ক্রিয়া। তার মানে এর ভিতরে আমরা একটা পাচ্ছি কলকল দ্বিরুক্তি। কলকল ধনাত্মক দ্বিরুক্তি, কিন্তু এই বাক্যে ওটা ক্রিয়ায় রূপান্তরিত হয়ে গেছে, তাই এর নাম হচ্ছে ক্রিয়াপদ। চিকচিক করে বালি কোথাও নাই কাদা। এখানে চিকচিক শব্দটি, এখানে এই যে চিকচিক শব্দটি করে, আমি প্রশ্ন করি কেমন করে? কেমন করে? উত্তর হচ্ছে চিকচিক করে। তার মানে এই করে শব্দটাকে মডিফাই করছে হচ্ছে চিকচিক। যখন কোনো শব্দ আর একটা শব্দকে মডিফাই করে, বিশেষিত করে, তখন তার নাম হয় বিশেষণ। চিকচিক কাকে বিশেষিত করেছে? ক্রিয়াকে বিশেষিত করেছে, তাহলে এর নাম হবে ক্রিয়া বিশেষণ। এই শেষের উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, 4 নম্বরটা। এখন আমরা প্রশ্ন সলভ করতে পারি। কোনটি ধনাত্মক শব্দের উদাহরণ? ধনাত্মক মানে ধনাত্মক দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি। জ্বর জ্বর না, শীত শীত না, ঘুম ঘুম না, টুকটাও হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি শব্দ নয় কোনটি? মিন মিন এটা ধনাত্মক, ঠা ঠা ধনাত্মক, কুট কুট ধনাত্মক, হাড়ে হাড়ে এটা হচ্ছে পদাত্মক দ্বিরুক্তি। চিকচিক করে বালি কোথাও নাই কাদা, এখানে দ্বিরুক্তি শব্দ। চিকচিক কোন ধরনের পদ? এটা বিশেষ্যের বিশেষণ না, অব্যয়ের বিশেষণ না, বিশেষণের বিশেষণ না, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এবার আমরা যাব পুরুষ স্ত্রীবাচক শব্দ। পুরুষ স্ত্রীবাচক শব্দ থেকে কিভাবে প্রশ্ন হয়? আমরা সংস্কৃত ব্যাকরণে বিদ্বান পুরুষকে বিদ্বান নারী লেখা যেত, কিন্তু এখনকার ব্যাকরণে সুন্দর বালক এর স্ত্রীবাচক, সুন্দরী বালিকা এটা ভুল। সুন্দর বালক এর স্ত্রীবাচক সুন্দর বালিকা বললেই হবে। বালিকা এবং সুন্দর দুটাই স্ত্রীবাচক করতে হবে না। এর মানে হচ্ছে বিদ্বান লোক, বিদুষী লোক নারী, পুরুষ নারী। বিদ্বান এবং বিদুষী বিশেষণ, বিশেষণ এবং বিশেষের দুটারই স্ত্রীবাচক করা লাগে না এখনকার ব্যাকরণে। আর সংস্কৃত ব্যাকরণে আগে নিয়ম ছিল, এটা এমনি একটু জানার জন্য জানলাম। পুরুষ স্ত্রীবাচক শব্দ দুইভাবে হইতে পারে, পতি আর পত্নী, পুরুষ আর মেয়ে। কিরকম? আমি যদি ভাই লিখি, এটা পুরুষবাচক শব্দ। ভাই এর স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ কি? নারীবাচক শব্দ হচ্ছে বোন। কিন্তু পতি আর পত্নী অর্থে যদি আমি ভাই লিখি, তাহলে পত্নীকে কি বলে? ভাবি বলে। তাই বলে পুরুষ স্ত্রীবাচক শব্দ দুইভাবে হয়, পতি পত্নী আর পুরুষ জাতীয় স্ত্রী জাতীয়, এরকম স্বামী বা পত্নী অর্থে, এবং সাধারণ পুরুষ বা স্ত্রী আছে যে উদাহরণগুলো আছে এটা একটু আমরা দেখব। এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হোমওয়ার্ক নাম্বার 4, হোমওয়ার্ক নাম্বার 4 হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ। এই শব্দগুলো মুখস্থ করতে হবে, লিখতে হবে। হোমওয়ার্ক নাম্বার 4 নিত্য স্ত্রীবাচক শব্দ, এটা লিখবা তোমরা এবং এগুলো মনে মুখস্থ করবা। শাকচন্নী, সতীন, সৎমা, এওদাই, সদবা, অরক্ষণীয়া, এই সবগুলোর কোনো পুরুষবাচক শব্দ নাই, সবসময় স্ত্রীবাচক আছে। এরকম কিছু পুরুষবাচক শব্দ আছে যে সবসময় পুরুষবাচক হয়, আমরা দেখব। ইকা প্রত্যয় যুক্ত হয়ে দুইভাবে ইকা প্রত্যয় যুক্ত হইতে পারে, স্ত্রীবাচকতা অর্থে আর ক্ষুদ্রার্থে। যেরকম বালক বালিকা পুরুষ স্ত্রী, নায়ক নায়িকা পুরুষ স্ত্রী, গায়ক গায়িকা পুরুষ আর স্ত্রীবাচক। কিন্তু নাটক এর ওয়াইফ কি নাটিকা? উত্তর হচ্ছে না। নাটক বড় নাটক আর নাটিকা হচ্ছে ছোট। তাহলে প্রশ্ন হবে নিচের কোন শব্দে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক প্রত্যয় ইকা যুক্ত হয়েছে? বালিকাতে ক্ষুদ্রার্থে না, কিন্তু মালিকা, গীতিকা, পুস্তিকা, নাটিকা এগুলাতে ইকা প্রত্যয় যুক্ত হয়েছে, ক্ষুদ্র বা ছোট বুঝিয়েছে। আচ্ছা গেল। এরপর আনি, আনি প্রত্যয় স্ত্রীবাচক শব্দ গঠন করতে পারে, আবার আনি প্রত্যয় যুক্ত হয়ে বৃহৎ অর্থ বোঝাইতে পারে। কিভাবে? দেখো, ইন্দ্র ইন্দ্রাণী স্ত্রীবাচক, মাতুল মাতুলানি স্ত্রীবাচক, আচার্য আচার্যানী এগুলা স্ত্রীবাচক। কিন্তু অরণ্য এর স্ত্রী অরণ্যানী ভুল। অরণ্য মানে জঙ্গল বন, আর অরণ্যানী মানে বৃহৎ বন। ঠিক সেরকম হিম মানে বরফের খণ্ড, কিন্তু হিমানী মানে বিরাট বরফের শৈল। তাহলে এখানে আনি প্রত্যয় যুক্ত হয়ে কোনটাতে বৃহৎ বোঝাচ্ছে, কোনটাতে স্ত্রীবাচক বোঝাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। এগুলোকে স্ত্রীবাচক বোঝাইছে আর এই দুইটাতে বৃহৎ অর্থে যুক্ত হয়েছে।
কতগুলো শব্দে পুরুষ স্ত্রী দুই বোঝাইতে পারে, জন, পাখি, শিশু, সন্তান, শিক্ষিত, গুরু। কতগুলো শব্দ কেবল পুরুষবাচক বোঝায়, এগুলোকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। নিত্য পুরুষবাচক শব্দ। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? কৃতদার নিত্য পুরুষবাচক শব্দ। নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না? কবিরাজের লিঙ্গান্তর হয় না। আচ্ছা, গ্রামারের টপিক এগুলো ছিল। এখন আমরা একটা কবিতায় যাচ্ছি। সেই কবিতাটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটা আমরা প্রত্যেকটা লাইন পড়ে একটু বোঝার চেষ্টা করব। আবু জাফর ওবায়দুল্লাহর এটা লেখা। এখানে আবু জাফর ওবায়দুল্লাহর কবি পরিচিতি আছে, কোথায় জন্মগ্রহণ করেছেন, কি দায়িত্ব পালন করেছেন, লালগুলো ভালো করে পড়বা। আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় বিশেষভাবে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ, এটা একটু জানার বিষয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে সাপ নরীর হাড়, কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। এগুলো সবই হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থ। ইংরেজি ভাষাও লিখেছিলেন, কত সালে মারা গিয়েছেন এটা একটু দেখব। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতাকে একটু আগে আমরা দেখলাম, আবু জাফর ওবায়দুল্লাহ। নিচের কোন কবির কবিতায় রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিশেষভাবে স্থান পেয়েছে? আমরা জানি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতায় এটা স্থান পেয়েছে। আচ্ছা, পাঠ পরিচিতি আছে। আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটি নাম কবিতা। আমরা জানি নাম কবিতা মানে হচ্ছে কবিতার বইয়ের যে নাম, ওই ভিতরে অনেকগুলো কবিতা থাকে, এই কবিতাটার নাম যদি সেই নাম হয় তাহলে সেই কবিতাকে বলা হয় নাম কবিতা। যেরকম আমি কিংবদন্তির কথা বলছি, এই কাব্যগ্রন্থ একটা কবিতার বইয়ে অনেক কবিতা আছে, তার মধ্যে একটা কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, এই জন্য এটাকে নাম কবিতা বলে। এটাতে বিষয় এবং আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে এই কবিতায়। এখানে কি উচ্চারিত হচ্ছে? ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা আছে এই কবিতায়। এই কবিতায় বারবার মানব মুক্তির আকাঙ্ক্ষায় কবি সোচ্চার হয়েছেন, খুবই আওয়াজ তুলেছেন। কবির প্রত্যাশা মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে একটা শব্দবন্ধ কবিতা। তার মানে এখানে কবিতা শব্দটি হচ্ছে মুক্তির প্রতীক। এরকম আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে পাঠ পরিচিতিতে। কবিতাটির রসোপলব্ধ অবিচ্ছেদ্য অংশ হচ্ছে আঙ্গিক বিবেচনা, এর স্ট্রাকচার কিভাবে গঠিত হয়েছে, একটা শব্দ বারবার বলে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে এই কবিতার বিশেষ রূপ। বলছে মুক্তির আবেগকে একত্রে শিল্পরূপ প্রদান করেছেন কবি এখানে। কিংবদন্তি শব্দবন্ধটি ঐতিহ্যের প্রতীক, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বিগত বছরের প্রশ্ন এসেছে। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? ঐতিহ্যের প্রতীক, এটা আসবে। চিত্রকল্প নির্মাণে আরেকটি শর্ত হল অভিনবত্ব, যেটাই কবিতা এখানে কবি দেখিয়েছেন। এখন চিত্রকল্প জিনিসটা কি? কবিতার কোনো লাইন পড়ে যদি আমি চিত্র কল্পনা করতে পারি, কোনো ছবি আঁকতে পারি আমার মনের মধ্যে, সেটাকে বলা হয় চিত্রকল্প। এখানে কবি বলেছেন কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। যখন আমি এই লাইনটা পড়বো, কর্ষিত জমি মানে ফসল, মানে আবাদ করা জমি, কর্ষিত জমি মানে চাষ করা জমি। যখন আমি বলবো কর্ষিত জমি মানে চাষ করা জমির প্রতিটি শস্য দানা, যা আসে ফসল যা ফলে, সবগুলোই হচ্ছে কবিতা। কবি পরিশ্রমী কৃষক, পরিশ্রম করে ফসল ফলাচ্ছে। কবি হচ্ছেন কৃষক আর ফসল হচ্ছে তার কবিতা। যখন আমরা এই লাইনটা পড়বো, তখন মাঠ, জমি, চাষ করা, ফসলের মাঠ, এই চিত্র আমি ভাসাতে পারবো। কবিতার লাইনে যদি এরকম চিত্র কল্পনা করতে পারি, তাহলে ওই কবিতার ওই অলংকার বৈশিষ্ট্যকে বলা হয় চিত্রকল্প। এরকম কিছু ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে একটু আমরা দেখব। আমরা এবার কবিতাটা দেখি। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, মানে আমার আগের প্রজন্মের। তারা কি করছে? তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তার করতলে হাতের তল দিয়ে উনি পরিশ্রম করে, হাত দিয়ে উনি ফসল ফলাতেন। মাটির সৌরভ ছিল বলতে পরিশ্রম করে ফসল ফলাতেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। উনি কৃতদাস ছিলেন, মানুষের অধীনে ছিলেন। উনি মুক্তির আকাঙ্ক্ষা করতেন, কিন্তু মানুষ তাকে অত্যাচার করতো, তাই তার পিঠে রক্ত জবার মতো ক্ষত দেখা যেত, লাল রক্তের প্রতীক রক্ত জবা। আমি অতিক্রান্ত পাহাড়ের কথা বলছি, তার মানে এখানে কৃতদাসদের কথা বলছে। আমি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। মানে আমার পূর্বপুরুষ যারা, আমার আগের প্রজন্মের যারা মুক্তিযুদ্ধ বা এর আগে স্বাধীনতা বা মুক্তির জন্য লড়াই করেছেন, তারা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য সাপদের কথা বলতেন। তারপর এখানে কৃষকের কথা আছে, কৃতদাস সংগ্রামী পুরুষের কথা আছে। এইখানে এসে আবার পরিশ্রমী ওই সব শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ, যারা পাহাড় কেটে, হিংস্র জীবজন্তুতে ভরা জঙ্গল কেটে ওখানে বসবাসের লোকালয় তৈরি করতেন, তিনি অরণ্য সাপদের কথা বলতেন। পতিত জমি আবাদের কথা বলতেন। তার মানে এখানেও আবার
কৃষকের কথা বলছে, তিনি কবি ও কবিতার কথা বলছেন। তার মানে এখানে কবি কোনটা, কবিতা কোনটা? কবি হচ্ছে এই কৃষিজীবী, এই পরিশ্রমী, এই কৃষক যারা আছে সবগুলো হচ্ছে কবি। আর তাদের ফলে যা হয়েছে, এখানে ফসলের কথা আছে, এখানে বসবাসের যোগ্য জমির কথা আছে, এই সবগুলো হচ্ছে তাদের কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। কোনো মানুষ যখন সত্য প্রকাশ করে অন্যায়ের বিরুদ্ধে, এটাও কবি বলছেন এটাও একটা কবিতা। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। ফসল ফলানো হচ্ছে, যেটা পরিশ্রম করে কৃষক যে ফসলটা ফলাচ্ছেন, প্রত্যেকটা শস্য হচ্ছে এক একটা কবিতা। আর যে কৃষক তিনি হচ্ছেন কবি। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। বলছে এই যে মুক্ত কথা যে বলতে পারে না, যে পরিশ্রম করে কিছু ফলাতে পারে না, এই যে তার মানে যে কবিতা পছন্দ করে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে, তার মানে সে বিপদে পড়বে, তার সামনে দুর্যোগ আছে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। দিগন্তের অধিকার বলতে স্বাধীনতার অধিকার, মুক্ত জীবনের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না। তার মানে তুমি যদি মুক্ত স্বাধীন হতে চাও, তোমাকে সত্য শব্দ পরিশ্রমী হতে হবে, সত্য শব্দ উচ্চারণ করতে হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। তার মানে সে মুক্ত স্বাধীন দেশে মুক্ত স্বাধীন উপায়ে চলতে পারবে না। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। তার মানে মুখে উচ্চারিত যে প্রত্যেকটা সত্য, সেই স্বপ্ন, সেই কবিতার কথা, কিভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করব, সেটার কথা বলছে। উনুনের আগুনে প্রজ্বলিত, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উজ্জ্বল জানালা এখানে প্রত্যাশার কথা বলেছে। ঘরের মধ্যে থেকে আমরা বাইরেটাকে দেখি, পুরো পৃথিবীটাকে দেখি জানালা দিয়ে। তাই বলছে সেই প্রত্যাশার কথা আমি বলছি। এখানে প্রত্যাশা ব্যক্ত হয়েছে। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। উনি মায়ের কথা বলছে, দেশের কথা বলছে, দেশমাতৃকার কথা বলছে। বলে আবার কবি বলছে যে নদীর স্রোত আছে, এই স্রোতে অনেকে সাঁতরে যাবে, অনেকে সাঁতার জানে না, কিন্তু খুব স্রোত থাকলে ওই সাঁতার জানে না এমন মানুষকেও ওই স্রোত নদী ভাসিয়ে নিয়ে যেতে পারে। তার মানে এখানে অনগ্রসর ব্যক্তি সমাজের মধ্যে আমরা জানি সবাই মুক্ত বা প্রগতিশীল না। কিছু লোক হইতে পারে যে সে প্রগতিশীল না, মানে সামনের কথা ভবিষ্যতের কথা চিন্তা করে না। কিন্তু যদি সমাজটা প্রবাহমান থাকে, সবাই যদি কবিতার কথা মুক্তির কথা বলতে থাকে, কিছু লোক অল্প লোক না চাইলেও সেও এই স্রোতের ভিতরে চলে যাবে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। নদীতে ভাসতে পারবে না মানে সে ওই যে প্রগতিশীল, এখানে বলছে তাকেও ভাসিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি সে আকাঙ্ক্ষা না থাকে তাহলে বেশিক্ষণে ভাসতে পারবে না, ডুবে যাবে মুক্ত। যে কবিতা শুনতে জানে না মাছের সঙ্গে খেলা করতে পারবে না। মাছের সঙ্গে খেলা দ্বারা স্বাধীনতা উপভোগ বা আনন্দ উপভোগের কথা ব্যক্ত হয়েছে। যে কবিতা শুনতে জানে না মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। মায়ের কোলে গল্প শোনাটা হচ্ছে স্বাধীনতার প্রতীক, স্বাধীনতা সে পাবে না। আমি এই কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষদের তার কথা বলছি, পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি। বিচলিত স্নেহ মানে হচ্ছে টেনশনে আছে এমন স্নেহ। মা ভাই বোন আমাদের স্নেহ করে। আমরা মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল, মুক্তিযুদ্ধের সময় যে কোনো সময় মারা যেতে পারে, বিপদ হতে পারে, এটা নিয়ে যে টেনশন ছিল মাদের, বোনদের, বাসার সবার, ওই স্নেহটাকে এখানে বলা হচ্ছে বিচলিত স্নেহ। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, গর্ভবতী বোন মারা গেছে, আমি আমার ভালোবাসার কথা বলছি। এখানে দেশের ভালোবাসার কথা বলেছে। ভালোবাসা দিলে মা মরে যায়, ভালোবাসা দিলে মা মরে যায় মানে হচ্ছে আমি যদি দেশের প্রতি ভালোবাসা দিই তাহলে আমার বাড়িতে থাকা মা, এই আগ্রহ মা মানে বাড়ির স্বজন আত্মীয় স্বজনের প্রতি যে আবেগ ভালোবাসা সেটা নষ্ট হয়ে যায়। আমি আবার যদি এই আবেগ ভালোবাসা নিয়ে ব্যস্ত থাকি তাহলে আমার দেশ মাতৃকার মা সে মারা যায়। তাই বলছে ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে। তার মানে যুদ্ধ যে আমরা করব, মুক্তির কথা যেটা বলবো, এটা ওই দেশকে ভালোবেসে ওই যুদ্ধটা আসবে। মায়ের ছেলেরা চলে যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি যে ভাইয়েরা যুদ্ধ করতে গেছে, এখানে কিন্তু মুক্তিযুদ্ধের কথা আছে। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। আমি যদি কবিতার কথা, সত্যের কথা, মুক্তির কথা না আগ্রহী হই, আমি যদি মুক্তির প্রতি আগ্রহী না হই, কবিতা মানে কোনো একটা মুক্তি আনবো, তার মানে আমি কবিতা তৈরি করব, এই কবিতার প্রতি আগ্রহী হব। কবিতা আমি যদি শুনতে না জানি তাহলে সন্তানের জন্য কিভাবে মরবে?
যে কবিতা শুনতে জানে না, সন্তানের জন্য মরা মানে পরবর্তী প্রজন্মের কথা বলেছে, পরবর্তী প্রজন্মের জন্য মুক্ত দেশ এর কথা বলেছে। যে কবিতা শুনতে জানে না, ভালোবেসে যুদ্ধ যেতে পারে না দেশের প্রতি। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করে রাখতে পারে না। সূর্য যেরকম সকল শক্তির আধার, সকল শক্তির উৎস, এরকম শক্তি, তেজ, দীপ্ত আমরা হৃদয়ে ধরে রাখতে পারবো না। আমি আমার কিংবদন্তির কথা বলছি, পূর্বপুরুষের কথা বলছি। রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল কৃতদাস, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে মানে পরিশ্রম করে কৃষক, শস্যের সম্পদ তাকে সমৃদ্ধ করবে। আমি যদি জমি চাষ করি, ফসল ফলানোর জন্য প্রচেষ্টা করি, তাহলে আমি রেজাল্ট পাবো। এই যে তোমরা অ্যাডমিশনের জন্য এখন পরিশ্রম করছো, তুমি যদি পরিশ্রম করো দেখবে তোমার অনেক রেজাল্ট পাবে, অনেক জায়গায় তুমি চান্স পাবে, অনেক সিরিয়াল তোমার আসবে। কিন্তু যদি পরিশ্রম না করো তাহলে তুমি পাবেটা কি? তাহলে তোমাদের সাথে কিন্তু এটা রিলেটেড। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে পরিশ্রম করে তার ভালো ভালো রেজাল্ট, ভালো ভালো ইউনিভার্সিটি, ভালো ভালো সাবজেক্ট তাকে অনেক উপহার দিবে, সমৃদ্ধ করবে, তুমি এনরিচড হবে। এটা তোমাদের সাথে কিন্তু রিলেটেড। যে মৎস্য পালন করে প্রবহমান নদী তাকে পুরস্কার দেবে। যে মাছ চাষ করে নদী থেকে সে মাছ পাবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। গাভীর পরিচর্যা বলতে এখানে হিন্দু ধর্মের বা হিন্দু পুরাণ বা সনাতন ধর্মের দেবদেবীর কথা বলেছে, মানে যে ধর্মের কাজ করবে, জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। সৃষ্টিকর্তা তাকে আশীর্বাদ দিবে। যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। যে যুদ্ধাস্ত্র পরিশ্রম করে তৈরি করবে, যুদ্ধাস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে, সে এটারও ভালো ফলাফল পাবে। দীর্ঘ দেহ পুত্রগণ, আমি তোমাদের কথা বলছি, আমি পূর্বপুরুষদের কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে সে তাদের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি দেশের, আমি কবি ও কবিতার কথা বলছি। তাহলে যে শ্রেণী যতগুলো মানুষের কথা আছে এখানে সবাই কবি। তারা যা করেছে, তাদের যে অর্জন, সবগুলো হচ্ছে কবিতা। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। অস্ত্র সহ খুব সুন্দর, অনিবার্য মানে অবশ্যই, যেটা আমরা করেছি মুক্তিযুদ্ধে মুক্তির জন্যে, সেটাই হচ্ছে কবিতা। সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত হচ্ছে কবিতা। পুরুষদীপ্ত বলদীপ্ত হয়ে যুদ্ধের জন্য, মুক্তির জন্য আকাঙ্ক্ষা হয়ে ভালোবাসায় দেশের জন্য লড়ে যাওয়া, এটা হচ্ছে কবিতা। জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ হচ্ছে কবিতা। মুখে আমরা স্বাধীনতার জন্য, মুক্তির জন্য যত কথা বলেছি, এই সবগুলো হচ্ছে কবিতা। রক্ত যাওয়ার মতো প্রতিরোধের উচ্চারণ হচ্ছে কবিতা। রক্ত যাওয়ার মতো প্রতিরোধ করতে গিয়ে রক্ত দিতে হয়েছে, সেগুলো কবি বলছেন কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলা হচ্ছে যে আমরা কি তার মতো স্বাধীনতার ডাক দিতে পারবো? আমরা কি তার মতো প্রদীপ্ত হয়ে উদ্দীপনা নিয়ে মুক্তির কথা বলতে পারবো? এখানে কবিতার শেষে এসে একজন ব্যক্তি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানের সাথে তাকে বলা হচ্ছে আমরা কি তার মতো স্বাধীনতার স্বপ্ন দেখতে পারবো? তার মাধ্যমে যেন আমরা অনুপ্রেরণা পাই, সেটার জন্য এখানে ব্যবহার করেছে। বানান সতর্কতা দিয়ে যে বানানগুলো এখানে আছে লিখে প্র্যাকটিস করবা। এখানে কিছু উপসর্গ সাধিত শব্দ আছে, এগুলা সন্ধি নিষ্পন্ন শব্দ আছে, এগুলো সন্ধি বিচ্ছেদে একটু প্র্যাকটিস করতে হবে। শব্দের উৎস দেখো, এখানে আবাদ জমি, এটা হচ্ছে ফার্সি শব্দ। ইস্পাত জানালা পর্তুগিজ শব্দ। তৎসম শব্দ আছে সন্তান, বঞ্চিত, আর্তনাদ, যুদ্ধ, সৌরভ, স্বপ্ন, এগুলো হচ্ছে তৎসম শব্দ। সমাজ সাধিত শব্দ আছে বেশ অনেকগুলা। তার পিঠে রক্ত যাওয়ার মতো ড্যাশ ছিল, রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? আমরা জানি এখানে মুক্তিযুদ্ধের পটভূমি স্থান পেয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক? এখানে কিংবদন্তি ঐতিহ্যের প্রতীক। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান হচ্ছে কবিতা। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন, এভাবেই প্রশ্ন হয়। আমরা এখন রেইনকোট গল্প আখতারুজ্জামান ইলিয়াসের লেখা, আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে জানবো এবং রেইনকোট গল্প থেকে আসলে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ, কি ধরনের প্রশ্ন হতে পারে, সেগুলো একটু জানার চেষ্টা করে। দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের কবি পরিচিতি এখানে আছে। কবি পরিচিতি বলতে এটা তো হবে আসলে মূলত লেখক পরিচিতি। আখতারুজ্জামান ইলিয়াস উনি ওনার দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, দারিদ্র্য, শোষণ, বঞ্চনা, এগুলো নিয়েই মূলত উনি ওনার সাহিত্য লিখতেন। মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্তসমূহ উন্মোচন করেছেন। মনের খুব গভীরের বিষয় উনি ওনার লেখায় উন্মোচন করেছেন, তুলে ধরেছেন। 5টি ছোট গল্প তিনি লিখেছেন। এছাড়া 2টা উপন্যাস ও একটি প্রবন্ধ তার আছে। গল্পগ্রন্থের নাম মধ্যে আছে অন্য ঘর, অন্য সার, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দুজকের ওম,
এটাগুলো তার গল্পগ্রন্থ। জাল স্বপ্ন, স্বপ্নের জাল, এই গল্পগ্রন্থ থেকে আমাদের এটা নেওয়া হয়েছে। উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই, আর হচ্ছে খোয়াবনামা। খোয়াবনামা কি ধরনের গ্রন্থ? তাহলে খোয়াবনামা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপন্যাস। আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ কোনটি? এখানে আছে দোজখের ওম। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। এই বই থেকে জাল স্বপ্ন, স্বপ্নের জল এই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা আছে আখতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র 1-এর মধ্যে। এখানে কোন সময়? মুক্তিযুদ্ধের সময়কার কথা আছে। মুক্তিযুদ্ধের কোন সময়ের গল্প আছে? এখানে শেষ পর্যায়ের গল্প, যখন মুক্তিযোদ্ধারা গেরিলা আক্রমণ শুরু করেছে। ঢাকার ঘটনা, ঢাকা কলেজের বেশ কিছু ঘটনা এখানে আমরা জানি। এখানে চরিত্র আছে নুরুল হুদা আর হচ্ছে আব্দুস সাত্তার মৃধা। নুরুল হুদা এই গল্পের কথক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্নে তোমরা দেখবা এটা এসেছে অনেকবার। আর তোমাদের প্রশ্ন, তোমরা ক ইউনিট বা জাহাঙ্গীরনগর আর চিটং যেখানে পরীক্ষা দাও, তোমাদের অধিকাংশ প্রশ্ন বিগত বছরের প্রশ্ন বা এই প্যাটার্ন থেকেই হয়। এই জন্যে এইটা খুব ইম্পর্টেন্ট। গল্পের কথক কে? তার জবানিতে, তার মুখেই গল্পটা বিস্তৃত হয়েছে। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়নের হত্যাযজ্ঞের কাহিনী এখানে আছে। এখানে নুরুল হুদাকে কলেজে যেতে রেইনকোটটি যে পড়তে হয়, এই রেইনকোটটা হচ্ছে তার শালা শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর রেইনকোট। এরকম কিছু তথ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। মূল গল্পের এই যে জায়গাগুলো তোমরা দেখছো লাল বোল্ড করা, তোমরা পুরো গল্পটা পড়বা। এই স্লাইডের লাল যে অংশগুলো আছে এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তথ্য, এইগুলো একটু ভালো করে দেখবা। দুটো ছিটকে নিয়ে একটা খেল, কোন তথ্যটা, কোন বিষয়টা কাকে বলেছে, কোন সম্পর্কে বলা হয়েছে। এখানে রাস্তায় ঘর করতে থাকা বলতে কিসের কথা বলা হয়েছে? বেবি ট্যাক্সির আওয়াজ। ইসাক মিয়ার কথা এখানে জানি আমরা, ইসাক মিয়ার কথা আছে। এইভাবে ইম্পর্টেন্ট তথ্য যেগুলো লাল করা আছে এইগুলো একটু তোমরা ভালো করে পড়বা, বিগত বছরের প্রশ্ন সলভ করবা রেইনকোট গল্প থেকে। এবং লাল অংশটা দাগিয়ে পড়লে, এখানে যেহেতু রেইনকোট গল্পে বোঝানোর বিষয় বিস্তারিত নাই কিছু, এই জন্য আমি শুধু এই স্লাইডটা তোমরা নিয়ে গল্পটা পুরোটা এখানে আছে, এই লাল অংশগুলো একটু গুরুত্ব দিয়ে এমসিকিউ আসতে পারে, সেটা একটু তোমরা ভালো করে দেখবা। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে দেখতে পাই যে বানান সতর্কতা দিয়ে কিছু শব্দ আছে, গুরুত্বপূর্ণ বানান। বিপজ্জনক, খোঁচা খোঁচা, আবরণ, নির্মীয়মান, নিপীড়ন, এগুলো বানান। শুদ্ধ উচ্চারণ, ছদ্মবেশী, আমন্ত্রণ, অবশ্যম্ভাবী, এগুলো একটু দেখবো। এখানে সমাসসাধিত শব্দ আছে, হাট বাজার, হাটও বাজার, দ্বন্দ্ব, বাড়িঘর, বাড়িও ঘর, দ্বন্দ্ব, অক্ষত, নয়ক্ষত, এটা নন তৎপুরুষ সমাস। মনোযোগের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোবিসর্গ যোগ, পুনর্গঠন, উদ্বিগ্ন, এগুলো সন্ধিবিচ্ছেদ। কলেজের স্টাফ রুমে ফিস করে একজন জেনারেল মনসুন বলতে কি বুঝাইছে? জেনারেল মনসুন বলতে বোঝাইছে বাংলার বর্ষা। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম কি? অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম হচ্ছে ইসাক মিয়া। আচ্ছা, এবার দেখি রেইনকোট গল্পের কথক কে? নুরুল হুদা। রেইনকোট গল্পটি কোন ঘটনা অবলম্বনে রচিত? পাকিস্তান 1971 সালের মুক্তিযুদ্ধ। নুরুল হুদা স্ত্রীর নাম আসমা। কাকে দেখি কলেজের সবাই তটস্থ? ইসাককে। মিন্টু কত তারিখে বাড়ি ছেড়ে চলে যায়? 23 জুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচণ্ড শীতে কোন বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদস্ত হয়েছিল? হিটলারের বাহিনী হেরে গিয়েছিল আমরা জানি। নুরুল হুদা বাসা বদল করেন কতবার? 4 বার। বাসার কোন দিক দিয়ে বিল দেখা যেত? পূর্ব দিক দিয়ে। রেইনকোট গল্পে বাচাল চরিত্রকার, দোকানের ওই ছেলেটা বাচাল। রেইনকোট গল্পটি কত সালে প্রকাশ পায়? 1995 সালে। এই ছিল আজকের যে বিষয়গুলো, সেটা গল্প কবিতা তোমাদের অন্তর্নিহিত ভিতরের বিষয় লাগবে না। তোমরা শুধু ইন্টারমিডিয়েটে যেভাবে এমসিকিউ পড়েছো এবং বিগত বছরের অ্যাডমিশনের যে বিগত বছরের প্রশ্ন কিভাবে হয় সেগুলো শুধু সলভ করবা। গল্পটা রিডিং পড়তে হবে, কিন্তু আবারও বলি এটা ভালো করে কান খুলে শুনে নাও। গল্প কবিতা বা প্রথম পত্র থেকে কিন্তু প্রশ্ন হবে, 15টা প্রশ্নের মধ্যে 5-6টা প্রশ্ন হবে। যদি না প্রশ্ন ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়, তাহলে 5-6টা প্রশ্ন বা তার 6-7টা প্রশ্ন প্রথম পত্র থেকে হবে। এই জন্যে গল্প কবিতা, নাটক, উপন্যাস রিডিং থ্রুলি প্রত্যেকটা লাইন পড়বা। ওই মূল কথা বললাম, এমসিকিউ সলভ করলাম হবে না। প্রথম পত্র, বোর্ড বই পুরোটা থ্রুলি পড়তে হবে এবং বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। তোমাদের সুসংবাদ আজকে শেষে দেই, তোমরা বাংলা যারা দাগানোর সিদ্ধান্ত নিয়েছো, বাংলা প্রশ্ন কিন্তু সহজ হয়। তো সবার প্রতি শুভকামনা থাকলো। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।